This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিচ্ছিন্নতাবাদী পোস্টারের নেপথ্যে কারা রয়েছে তাদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। ক্যাম্পাসে 3 নম্বর গেটের কাছে দেওয়ালে লেখা রয়েছে আজাদ কাশ্মীর, তার পাশেই নাম লেখা রয়েছে পিডিএসএফ এর। আর সেই সংগঠনের অজ্ঞাত পরিচয় সদস্যদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। কথা বলবো আমাদের রিপোর্টার সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, মানে খোঁজ কি পাওয়া গেল, মানে আইডেন্টিফাই অন্তত কি করা গেছে তারা কারা? দেখো, সেটাই পুলিশ এখন করার চেষ্টা করছে। তার কারণ এই যে সংগঠন, সেই সংগঠনের সদস্য কারা বা নেতৃত্ব কারা সেই তালিকা কিন্তু পুলিশ ইতিমধ্যে সংগ্রহ করার কাজ শুরু করেছে। আর সেই তালিকা পুলিশের হাতে এলেই কিন্তু পরবর্তীকালে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া বা জিজ্ঞাসাবাদ করা হবে কিনা সেটা কিন্তু সেই পর্যায়ে পুলিশ ভাববে। প্রাথমিকভাবে কিন্তু পুলিশ জানার চেষ্টা করছে যে এই সংগঠনে কারা নেতৃত্ব রয়েছে, কারা কর্মী রয়েছে, এই যে তালিকা অর্থাৎ সেই তালিকা পুলিশ কিন্তু সংগ্রহ করা শুরু করেছে। তুমি জানো যে বিএনএস-এর 152 এবং বিএনএস 62 ক্লজ 2 এই দুটি ধারা এখানে প্রয়োগ করা হয়েছে এবং পুলিশ কিন্তু নিজে থেকে মামলা করেছে, যেখানে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। এবং তোমাকে যে কথা বললাম যে ইতিমধ্যেই যে সদস্য তাদের যে রয়েছে সেই সদস্য যে তালিকা, সেই তালিকা কিন্তু পুলিশ সংগ্রহ করার কাজ শুরু করেছে। তুমি একটু সঙ্গে থাকো সুশোভন, আমি আমাদের দর্শকদেরকে আরো একবার ছবিটা দেখাতে চাইবো, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যে ছবিটা দেখা গেছে যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এবং খুব স্বাভাবিক যে পোস্টারটা দেখা গেছে সেটা যে খুব একটা নর্মাল তা নয়, কারণ সেখানে লেখা রয়েছে আজাদ কাশ্মীর আর তার পাশেই লেখা রয়েছে পিডিএসএফ। বিরোধীরা কি বলছেন শুনবো। যে যা মনে করো যে পোস্টার দিয়েছেন, প্রত্যেকটি মানুষের তার নিজের অধিকার আছে, ব্যক্তি স্বাধীনতা, ফ্রি স্পিচ, তার যেটা মনে হবে জিনিসটা বলতে পারবেন। বেঠিক হলে আমাদের সবাইকে আপত্তি করতে হবে, কিন্তু কে কোন পোস্টার দিয়েছেন এই নিয়ে তৃণমূল কত রকমের পোস্টার দেয়, অসভ্যের মতো পোস্টার দেয়। তৃণমূল কত রকমের কাজ করে, বিজেপি কত রকমের অসভ্যতা করে, ফলে এসব নিয়ে খুব চর্চার বিষয় নয়। আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে ধ্বংস করার ব্যবস্থা করা হচ্ছে। বরাবরই বলেছি কাশ্মীর মাঙ্গে আজাদি, এই স্লোগান ওখান থেকে ওঠে। রাষ্ট্রবিরোধী শক্তি রাষ্ট্রবিরোধীদের আখড়া করেছে, ভারতীয় জনতা পার্টিকে বাংলার মানুষ আনুন, উপড়ে ফেলবো, আমরা উপড়ে ফেলবো, দাঁত ভাঙবো এদের। রাজনীতিগতভাবে বিপথে যাচ্ছে, সংবিধানের বিরোধী স্লোগান দিচ্ছে। তো তাহলে ভেতরে পুলিশ ঢুকলে বলবেন কেন পুলিশ ঢুকেছে, প্রশাসন অ্যাকশন নিলে বলবেন দমন পীড়ন চলছে। আমরা স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে এই সমস্ত বিপথগামী ছেলেমেয়েগুলোকে তো ব্যবস্থা নিতে হবে, বোঝাতে হবে তাদের বাড়ির লোক, পাড়ার লোক বোঝান। আপনাদের বাড়ি থেকে বেরোচ্ছে, বেরিয়ে এখানে এসে কাশ্মীর মাঙ্গে আজাদি, তাহলে বাবা মাকে নিয়ে গিয়ে আগে আজাদ কাশ্মীরে গিয়ে কাশ্মীরের ভেতরে গিয়ে এরা সব সদল বলে থাকুক না, কে বারণ করেছে? আপনাদের ছেলেমেয়েরা বাড়ি থেকে বেরিয়ে যদি মন্ত্রীর গাড়িতে কাঁচ ভাঙতে ওঠে, তারপর যখন কোনো প্রশাসনিক বা পুলিশের আইনি ব্যবস্থা হবে তখন আপনারা তখন ভিকটিম কার্ড খেলে মিছিলে চোখের জল ফেলে নাটক করবেন, এতটা হতে পারে না। আমরা ছবি ইতিমধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, একে অপরকে দোষারোপ করা হচ্ছে, কিন্তু যে ছবিটা দেখা যাচ্ছে, যে মামলাগুলো হয়েছে তার প্রেক্ষিতে কি হতে পারে, মানে যারাই পোস্টার দিয়েছে। এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সত্যজিৎ বাবু, ক্যাম্পাসের 3 নম্বর গেটের কাছে দেওয়ালে আজাদ কাশ্মীর লেখা রয়েছে, তার পাশে লেখা হয়েছে পিডিএসএফ, কিন্তু অজ্ঞাত পরিচয় সদস্য। পুলিশ ইতিমধ্যেই শতপ্রণোদিত মামলা রুজু করেছে আর তাদের খোঁজ করা হচ্ছে। আপনার কি মনে হয় এক্ষেত্রে কি শাস্তি বা সাজা হতে পারে? নিশ্চয়ই হতে পারে। একটা কথা হচ্ছে, দেখুন, এটা তো অজ্ঞাত পরিচয়ের নামে, আননোনের নামেই তো কেসটা হবে। কারণ কে লিখেছে এই কথাগুলো, কে লিখেছে যাদবপুর ইউনিভার্সিটিতে, সেটা তো কেউ জানতে পারছে না। এটা তদন্তে যদি বেরোয় তাহলে বেরোবে। 152 যেটাতে লেখা হয়েছে, 152 যেটা বিএনএস অ্যাক্টে করা হয়েছে, সেটা একটু বলে দিই আর কি। সেটা হচ্ছে বিএনএস অ্যাক্টের যেটা 152 হচ্ছে অ্যাক্ট এন্ডেঞ্জারিং সোভারেনিটি, ইউনিটি অফ দ্য ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের এগেনস্টে তারা। আর 62 যেটা করা হয়েছে, যেটা পার্ট 2, সেটা হচ্ছে ক্রিমিনাল কনস্পিরেসি,
অর্থাৎ একটা ষড়যন্ত্র করা হয়েছে। তারা এন্ডেঞ্জারিং আমাদের সার্বভৌমত্ব এবং ইউনিটি এবং ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, ভারতবর্ষের এগুলোর এগেনস্টে ওরা একটা কনস্পিরেসি আরম্ভ করেছে। এই কনস্পিরেসিটা খুব সাংঘাতিক কনস্পিরেসি। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের দেশে, আমাদের কাছে সবচেয়ে আগে হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ, তারপর সবকিছু রাজনৈতিক দল কিংবা সবকিছু। কিন্তু এখানে যারা এই যে স্লোগান সাউটিং দিচ্ছে এবং যারা ওখানে ওই কথাগুলো লিখছে, তার উদ্দেশ্য কিন্তু অন্যরকম, যার জন্য এটা খুব সেকশনটা কিন্তু খুব গ্রিভিয়াস সেকশন। এবং এটার পানিশমেন্টটা শুনলে একটু মানে অনেকেই চুপ হয়ে যাবে। পানিশমেন্টটা হচ্ছে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড, অর ইমপ্রিজনমেন্ট ফর 7 years অ্যান্ড ফাইন। মানে হয় যাবজ্জীবন কারাদণ্ড হবে, আর নয় 7 বছর কিংবা তার ফাইন, 7 বছরের কারাদণ্ড হবে এবং ফাইন। এবার ভারতবর্ষের এগেনস্টে রাষ্ট্রদ্রোহিতার মামলা, বেসিক্যালি এটা রাষ্ট্রদ্রোহিতার মামলা এবং কনস্পিরেসি রয়েছে এর মধ্যে। এবং এই কনস্পিরেসিটা কারা কারা রয়েছে এবং কেন যাদবপুরের মতন এইরকম একটা নাম্বার 1 ইউনিভার্সিটি, এখানে কারা এরকম লিখে ফেললো এবং কেন লিখলো, তাদের উদ্দেশ্য কি, এইগুলো প্রত্যেকটাই তদন্তের আওতার মধ্যে আসতে হবে। এবং আলটিমেটলি এইটা বার করা দরকার আছে পুলিশে। দেখা যাক যা তাদের আইডেন্টিফাই করা যায় কিনা, আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। যাদবপুরের তৃণমূলের শিক্ষা বন্ধুর অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়াকে আজকে আবারও তলব করা হয়েছে। আগের তলবে হাজিরা না দেওয়ায় পড়ুয়াদের ফের তলব করেছে পুলিশ। আমি সুশোভনের সঙ্গে কথা বলবো। সুশোভন, কখন ডাকা হয়েছে তাদের? দেখো, আজকেই তাদের মূলত তলব করা হচ্ছে। তার কারণ এর আগের বার যাদের তলব করা হয়েছিল তাদের মধ্যে বেশ কিছুজন সেই তলবে তারা সাড়া দেননি বা হাজির হননি। তাই আজকে তাদের সূত্রের খবর যে তাদের বেশ কিছুজনকে তলব করা হয়েছে এবং আজকে এসে মূলত তাদের থেকে জানা হবে যে মূলত কী ঘটনা ঘটেছিল বা এই ঘটনা কিভাবে ঘটলো, অর্থাৎ সার্বিক বিষয় জানার জন্য কিন্তু আজকে তলব করা হয়েছে। যা আগের তলবে তারা সাড়া পাননি বলেই আজকে তাদের ডাকা হয়েছে এবং মূলত জানার চেষ্টা করবে তদন্তকারী অফিসার। ধন্যবাদ সুশোভন। আচ্ছা, অবশেষে কি জট কাটতে চলেছে যাদবপুরে? সদর্থক আলোচনা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। বৈঠক শেষে দাবি পড়ুয়াদের 24 ঘন্টার মধ্যে ইসির বৈঠক ডাকতে রাজি হয়েছে কর্তৃপক্ষ। পড়ুয়াদের পুলিশি হয়রানি বন্ধ করতে পদক্ষেপ করবে কর্তৃপক্ষ, মিলেছে আশ্বাস। দাবি পড়ুয়াদের, যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি। আমরা আমাদের যা ডিমান্ড ছিল সেটার মূলত সদর্থক উত্তর পেয়েছি। মূল দাবি আমাদের যেগুলো ছিল, ব্রাত্য বসুর নামে হিট অ্যান্ড রানের কেস দিতে হবে। তাছাড়া হচ্ছে গিয়ে যে সমস্ত আমাদের সাথীরা আহত হয়েছেন তাদের যে চিকিৎসার খরচ, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে নিতে হবে। টোটাল যাদবপুরের প্লেন থেকে কর্তৃপক্ষের কাছে সমস্ত রকম লিখিত দিয়েছি, আমাদের যা দাবি দেওয়া, আমাদের ডেপুটেশন সমস্ত কিছু দিয়েছি এবং সেই বেসিসে ওনারা যে রেজলিউশনস করেছেন তা আমাদেরকে শুনিয়েছেন এবং আমরা সেই সমস্ত বিষয়ে সদর্থক উত্তর পেয়েছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর রাজ্যের আরও এক বিশ্ববিদ্যালয় অরাজকতা। এবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে টালমাটাল পরিস্থিতি। তৃণমূলের শিক্ষা বন্ধু সমিতির হাতে হেনস্থার আশঙ্কায় ক্যাম্পাসেই যাচ্ছেন না উপাচার্য। আর এই নিয়ে তৃণমূলের 2 সংগঠনের মধ্যে কোন্দল। উপাচার্যের অভিযোগ, আগে শিক্ষা বন্ধু সমিতির আন্দোলনের জেরে হেনস্থার শিকার হতে হয়। উপাচার্য দীপ কুমার রায়ের দাবি, ক্যাম্পাসে গেলে ফের তাকে হেনস্থা করা হতে পারে। সেই ভয় বাড়ি থেকে প্রশাসনিক কাজ সামলাচ্ছেন তিনি। নাটক বলে পাল্টা কটাক্ষ করে তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির জেলা সভাপতির দাবি, উনি দুর্নীতি করেছেন বলে ভয় ক্যাম্পাসে আসতে পারছেন না উপাচার্য। তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েব কুপার অবশ্য উপাচার্যর পাশে দাঁড়িয়েছেন। দলের শিক্ষাবন্ধু সমিতির একাংশের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে ওয়েব কুপার। স্বাভাবিক, নিঃসন্দেহে একটা অপমানের জায়গা, মানে কি, এটা তো খারাপ লাগারই জায়গা। এখন অফিস তো বর্তমানে আমি বাংলোর যে ভিসি অফিস সেখান থেকে করছি। আমি ইমিডিয়েট এই ক্যাম্পাসে ঢুকবো এবং গভর্নমেন্টের কাছে আমি জানিয়েও দিয়েছি যে আমি কোথা থেকে, হ্যাঁ, টোটাল ব্যবস্থা আমার জানানো আছে। একাডেমিক মানুষ তো কোনো দলের চেয়ারটা কোনো দলের নয়। চেয়ারে যখন কেউ বসেন, দলমত নিরপেক্ষ একটা দৃষ্টিভঙ্গি তার থাকা উচিত। উনি অনেক দুর্নীতি করেছেন, আর ওনার আক্রমণ হওয়ারই বা ভয় কোথায়? উনি তো শিক্ষাঙ্গনে সবসময় বন্দুকধারী নিয়ে ঘুরে বেড়ায়। আর ওনার বাংলো থেকে বসে একটা বিশ্ববিদ্যালয় চালাবে, এটা তো ঐতিহাসিক একটা আশ্চর্যজনক ঘটনা। এতে শিক্ষাকর্মী, শিক্ষক, ছাত্রছাত্রী কত রকমভাবে সাফার করছে, কাজ সম্পন্ন হচ্ছে না। যে অপকর্ম এবং দুর্নীতিমূলক কাজকর্ম করেছেন তার ভয়েই তিনি আসতে পারছেন না। কিছু অশিক্ষক কর্মচারী
তাকে গাড়ি ঘেরাও করে যেতে দেবো না, বসতে হবে, এ করতে হবে, এরকম ওনাকে একটা ভয় দেখানো। তো এই ভীতিটা হচ্ছেই, ওনাকে দেখানো হচ্ছে। তো এটা ঠিক নয়। এটাতে কি হচ্ছে, আমাদের ছাত্র ইউনিভার্সিটির সবচেয়ে ক্ষতি হচ্ছে। গার্জেন না থাকলে আমাদের বাড়ির যেমন হয় তেমন আমাদের ইউনিভার্সিটির অবস্থা হয়েছে এখন। আর কিছু আছে যারা আমাদের পার্টিকে সামনে রেখে এই আন্দোলনগুলো করছে। আমি আমার শিক্ষামন্ত্রীকে বলবো, ব্যক্তিকেন্দ্রিক আন্দোলন যেটা ইউনিভার্সিটি চলছে অনেকদিন ধরে, সেটার দিকে উনি দৃষ্টি দিতে। বারবার শিক্ষাঙ্গনের রাজনীতি নিয়ে অচল অবস্থা। টার্গেট বিভিন্ন কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা অবশ্যই এদিকে নজর রাখবো, কিন্তু যাদবপুরের এই অবস্থার দিকেও আমরা একই সঙ্গে নজর রেখেছিলাম। সেই নিয়ে কি বলছেন আমরা শুনি। শিক্ষাবন্ধু সেলের যিনি হর্তাকর্তা, ভাগ্য বিধাতা বলে যাকে বলা হয়, মাননীয় তপন নাগ, এই কলেজের প্রিন্সিপাল, তাকে ইনি শারীরিকভাবে হেনস্থা করেছিলেন। একজন ক্রিমিনাল উনি। আর তিনি বর্তমান যে উপাচার্য রয়েছেন, তিনি তাকে ঢুকতে দিচ্ছেন না ইউনিভার্সিটির ভেতরে। আর কারণ হচ্ছে দুর্নীতির পর্দাফাশ উপাচার্য করেছেন। তার দ্বারা উপাচার্য নিগৃহীত হবে না, মার খাবে না, তার গ্যারেন্টিটা কে দেবে? পিসি ভাইপোর গ্রুপবাজির লড়াই। এমএলএ অঙ্গুলি হিলনে তপন নাগ লাফাচ্ছে, অন্য কারো অঙ্গুলি হিলনে ভিসি লাফাচ্ছে। বিষয়টা এই জায়গাটায়, এই গন্ডগোলটার এফেক্ট পড়ছে সাধারণ ছাত্রছাত্রী। ইতিমধ্যে বারবার শিক্ষাঙ্গনের রাজনীতি ঘিরে অচল অবস্থা। টার্গেট বিভিন্ন কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কাজ করে তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতি। কখনো শিক্ষাবন্ধু সমিতির দাপটে কলেজে ঢুকতে ভয় পাচ্ছিলেন না জগদীশচন্দ্র ল কলেজের অধ্যাপক, এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়েও একই ধরনের অভিযোগ উঠে আসে। অভিযোগ ওঠে তৃণমূলের অশিক্ষক সংগঠনের দাপটে ঘরবন্দি হয়েছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শিক্ষাঙ্গনের শাসক সংগঠনের হাতে ক্ষমতা থাকলেই কি বারবার হেনস্থার শিকার হতে হবে অধ্যক্ষ উপাচার্যদের? কেন একের পর এক কলেজ বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ উপাচার্যদের নিশানা? তারা গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, তারা ঘরের মধ্যে সবাই মিলে ঢুকে যাচ্ছেন, হাততালি দিচ্ছেন, আমার বিকৃত করে আমার নাম বলছেন, আর বলছেন আপনার যোগ্যতা নেই, আপনি এখন রিজাইন করে চলে যান। পরিস্থিতি ঠিক করতে গেলে কোথাও তার সম্ভাবনা তৈরি করতে হয়। পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটাকে আমি মানে গ্রিল দিয়ে ঘিরে দিতে বলেছি, আমার অফিসটা দোতলায় করে দিতে বলেছি, আর সিসিটিভি বসিয়ে গার্ড বসাতে বলেছি, যাতে সবাই হুড় করে ঢুকে আসতে না পারে। কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের ঘরে ঢুকতে পারবেন? দেখুন তো ঢুকতে পারবেন উইদাউট পারমিশন? সব বন্ধ আছে। এই ঘেরাটোপটা ছাড়া আর ওখানে গিয়ে কাজ করার পরিস্থিতি নেই আপনি বলছেন? আমি তো বলছি তাই। তারা এসে আমাকে রোজ রোজ চাপাচাপি করছে আপনি রিজাইন করুন। আরে আমাকে বলছেন কেন? যে আমাকে অ্যাপয়েন্টমেন্ট করেছেন তাকে বলুন। আমি এখনও পর্যন্ত যে অর্ডার দিয়েছি সে অর্ডার তো এক্সিকিউটেড হবে। ওরা যদি বাধা দেন তখন দেখা যাবে।